পরিচার্যা দর্শন নিয়ে আমার লড়াই করা, সেখান থেকেই বেড়ে ওঠা পরিবারও তাই। তো আজকে এখানে যে জায়গাটুকু আমি সুভাষনগর থেকে পেয়েছি তুষারদার মারফতে, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। একদম ছোট ভাই বা ছেলের মতো যদি কোনো ভুল ত্রুটি কিছু বলি ক্ষমা করবে, প্রথমেই বলছি। বিষয়টা হচ্ছে পূর্ব বাংলা থেকে আমরা পশ্চিমবাংলা অল ইন্ডিয়া বেসিস বলি যে উদ্বাস্তু কথাটা চারটে শব্দ, উদ্বাস্তু যে চারটে লেটার, এই চারটে লেটারের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধতা নয়, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি সংক্ষিপ্ত টাইমের মধ্যে দুটো কথা বলছি যে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারছি। তার প্রধান কারণ হচ্ছে ওদেশ থেকে আমরা যারা এসছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছি, এই ডিভাইডেশনটা আমাদের হৃদ্রতা তৈরি করতে পারে। নাম্বার টু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন 1932 সাল থেকে শুরু করে দেশভাগের যে বলি আমরা হয়েছি, তার অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এখানে অনেক ইতিহাস সমৃদ্ধ যে কথাগুলো রয়েছে, যারা এই সংগঠনটা তৈরি করেছেন, সেই লড়াই থেকে শুরু করে আমি বিকাশদের কথা শুনছিলাম, আপনারা একজন সত্যিকার একটা বইয়ের মধ্যে মনে হচ্ছিল আজকে। আমি এখানে আজকে শিখতে এসেছি, কিছু বলতে পারি সত্যিকার ভিন্ন যে কথাগুলো বলতে, প্রতিনিয়ত কিন্তু আমরা এই সমস্যায় জর্জরিত প্রতিটা মুহূর্তে। কিন্তু উপায়টা কি? তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুই বলি প্রচুর সংগঠন আছে, তাদের চিন্তাধারার ডিভাইডেশন আছে, কিন্তু আমরা কিন্তু সেই অর্জুন লক্ষ্যে পৌঁছাতে পারছি না। কারণটা আজকে এই সমস্যাটা কি শুধু আমাদের এই কয়জন না? মনে হয় তো আমরা যদি উপার বাংলা নিয়ে ভাবি, সেই হিন্দুদের সমস্যা নিয়ে যদি ভাবি, সেই ব্যথা এখানকার যারা আগে এসছেন বা আরও আগামীতে যারা আসবেন, এই সমস্যা কিন্তু অলরেডি জিয়ে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা চাইছেন সেটাকে সমাধান করতে, কিন্তু করছেন না। ঘটনাচক্রে আমি একবার গেছিলাম মরিচাবি, তো এই মরিচাবির ঘটনাটা আমার ওই কানে কানে শোনাতো যে ওখানকার মানুষগুলোকে, আমাদেরই মানুষগুলোকে যেভাবে তারা অত্যাচারিত হয়ে এবারে এসে যা হয়েছিল সেই ইতিহাস আপনারা জানেন। পাশাপাশি আমাদের অত্যাচারের শেষে দাদা বলছিলেন কিছুক্ষণ আগে যে এরপরে আমরা হিন্দু যে ব্যাপারটা, এটা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। সত্যিকারে আমাদের একটা এজেন্ডা দরকার যে এই সমস্যা থেকে আমরা কীভাবে নেট কেটে কীভাবে বেরোবো। আমরা তো একটা জালে বন্দি রয়েছে, এই বন্দিটা কীভাবে বেরোবো। আমি কিছুক্ষণ আগে কথা বলতে ভয় পাচ্ছিলাম, কোনটা জানেন? সেটা হচ্ছে সুভাষ ঠাকুর যে কথাটা বললেন যে ব্রাহ্মণ একটা জায়গায় গেছিলেন, এই যে আজকে যে ডাইভার্সনটা করেছেন, সেখানে কিন্তু ভাগের একটা কারণ ছিল, অচ্ছুততার ব্যাপার। যেখানে মানুষ এত ডাইভার্সন হয়েছে, তার জায়গাটা যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখেন, সেখানে একটা সমাজ আরেকটা সমাজকে ঘৃণা করছে, যার জন্য সংঘবদ্ধ হওয়ার জায়গাটা কিন্তু খুব দূরত্ব বেড়ে গেছে। যাই হোক, মানুষ কিন্তু অনেকটা আধুনিক জায়গায় এসে সেই চিন্তার কিন্তু অবকাশ হয়েছে। অনেক বুদ্ধিজীবী মানুষ, অনেক সৎ ব্যক্তি, অনেক সুসভ্য মানুষ, আপনার সাহিত্যিক, দার্শনিক এবং বুদ্ধিজীবী, আমাদের মধ্যে আইএস অফিসার রয়েছে, ডব্লিউবিসি অফিসার রয়েছে, শিক্ষক সংগঠন রয়েছে। তাদের মধ্যে কি এই চেতনা আসছে না? নিশ্চয়ই আসছে। সেই চেতনাটা আমরা চাইছি। আমার ব্যক্তিগত মতামত, আমার অল ইন্ডিয়া বৌদ্ধ মহাসংঘ বলেন বা আমার গুরুচাঁদ ঠাকুরের দর্শন বলেন, হরিচাঁদ ঠাকুরের সাম্যের বাণী বলেন, বিশ্ব বৌদ্ধ সেবা সংঘের ট্রাস্টের দর্শনের চিন্তা ভাবনার কথা বলেন, বা এখানে এসছি নিখিলবঙ্গ যে নাগরিক সংঘ, তাদের যে শুভবুদ্ধি সম্পন্ন, সেখানে যে কথাগুলো বলেন, প্ল্যাটফর্ম কিন্তু এক, লক্ষ্য কিন্তু এক, যে আমাদের এই উদ্বাস্তু সমস্যাটাকে সমাধান করে আমাদের পায়ের তলায় মাটি আনতে হবে। আমরা হয়তো কোনো কারণে কেউ দুটো চারটে কাগজপত্র জোগাড় করেছি, কিন্তু সেই দুটো চারটে কাগজপত্রের নিয়ে গিয়ে আমরা সমাধান করতে পারছি। আমার ভাই চাকরি পেয়েছিল, চাকরি পেয়েছে হাই স্কুলে, তো ওকে নিয়ে আমি আমার ভাই ডিএসসিতে, তখনই কিন্তু সমস্যার ফেস করতে হয়েছে। শুধু আমার ভাই, আমার পূর্ব বাংলা তথা ভারতে এইরকম আমার প্রচুর ভাইরা রয়েছে। সেই সমস্ত ভাইদের, মা বোনদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা আসলে আমি একটা বার্তা দেবো, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে যাবো। সংঘবদ্ধ হয়ে দাদার সঙ্গে আমার যখন ফার্স্ট একটা ফোনে আলাপ হয়, আমি বলছিলাম কি যে তাহলে আমাদের সমস্যার সমাধানের উপায় কি? তিনি আমাকে একটা কথা বললেন যে সংযম, দৃঢ়তা এবং লক্ষ্য, এই তিনটে শব্দ কিন্তু একটা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি খুব গর্বিত হয়েছিলাম সব তিনটে শব্দের উপর বেশ করে। তো আমিও আপনাদেরকে বলবো, আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন,
অনেক বাস্তবের সঙ্গে রয়েছে, অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, অনেক সংগ্রামের মধ্যে আপনাদের জীবন অতিবাহিত হয়েছে। আমরা নবাগত, আমি বিশেষ করে এই ধরনের সংগঠনের সঙ্গে আজ পর্যন্ত জড়িত হইনি, কিন্তু আমার ঠাকুমা যখন মুখে বলতেন যে নিকুজি, সত্যিকার গালাগালি মনে হয়, আমার মনে হয় এটা একটা লাগতো। উদ্বাস্তব কথাটা শুনলে মনে হচ্ছে কিছুই তো নেই, পায়ের তরফ কিছু নেই, একটা গর্তের মধ্যে রয়েছে। তাহলে আমার এই গর্তের থেকে টেনে তোলার মতো একটা, এই যে আজকে যে এখানে এসেছি, একটা ঘর পেয়েছি, একটা সংসার পেয়েছি। আপনারা লড়ছেন, আপনাদের সঙ্গে আমিও সমবেতী হব, অবশ্যই হব। এবং আমাদের বিশ্ব মধ্য সেবা সংঘ ট্রাস্টের সদস্যরা আছেন, আপনাদের পাশে আছি, থাকবো। এজেন্ডা তৈরি করুন এবং একটা ফান্ড তৈরি করুন। আজকে আপনি এখান থেকে যদি কোনো সংগ্রামী বন্ধুদের বলেন, ভাইদের বলেন, তাদের যদি কোথাও নিয়ে যেতে হয়, তাহলে ফান্ড দরকার, মাসিক চাঁদা তৈরি করুন। সেখানে একটা বেজ আসবে। আজকে যদি আমার এই নীতিবঙ্গ সংগঠনের যদি একটা অর্থনৈতিক ফান্ড থাকতো, প্রচুর একটা টাকা যদি হতো, তাহলে কিন্তু আমরা শুধু প্রসারী পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে পারতাম। এখানে হলে লোক ভরে যেত, হলে লোক ভরে যেত। তো যাই হোক, আমি বলবো ফান্ড তৈরি করুন, পাশাপাশি ঐক্যবদ্ধতার দৃঢ়তা নিন এবং এটাকে এই চার দেওয়ালের মধ্যে বন্দি নেই, নিঃশব্দে বন্দি নেই, আরও বিস্তার করুন, বিভিন্ন সংগঠনকে টেনে নিন এবং বিভেদ ভুলে যান, বিভেদ ভুলে যান, অহংকার ভুলে যান। আমি এমন কিছু করছি না, এমন কিছুই করছি না, এই বিভেদটা ভুলুন, অহংকারটা ভুলুন, ত্যাগের মধ্যে দিয়ে এসে সবাইকে আপন করে টেনে নেন। দেখবেন আপনি বটগাছে দাঁড়িয়ে পড়েন, আজকে নিখিলবঙ্গ সংগঠন, নাগরিক সংগঠন বটগাছের মতো দাঁড়িয়ে পড়েন, পাখিরা এসে আপনার এখানে আশ্রয় নেন, আপনারাই তাদের মুক্তির পথ দেখাতে পারবেন। এবং বিভিন্ন সংগঠন আপনাদের আদর্শ দেখে তারা সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান, আপনার নিখিলবঙ্গ নাগরিক সংঘের একা না, প্রতিটা বাঙালি এবং ওই বাংলা এবং ওপার বাংলার সমস্ত হিন্দুদের এই সমস্যা জর্জরিত তারা আপনাদের পাশে থাকবে, সেইভাবে এগিয়ে চলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় নিখিলবঙ্গ নাগরিক সংঘ। সবাই উপস্থিত নিখিলবঙ্গ নাগরিক সংঘের সমস্ত নেতৃবর্গ, এখানে যারা আমরা উপস্থিত আছি, বিষয়টা সম্বন্ধে সবাই অবগত রয়েছে। আমাদের কি করা দরকার, কি দরকার না, কি প্রয়োজন, সবাই আমরা জানি কম বেশি, নতুন করে আমাদের আর কিছু বলতে হবে না। সংগঠন অবশ্যই দরকার এবং সংগঠন এইভাবে দরকার না, সংগঠনকে আরো বিস্তার করতে হবে, সংগঠনকে বাড়াতে হবে এবং সংগঠন কিভাবে বাড়াবো আমরা সেইভাবে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। সংগঠন বাড়াতে গেলে আমাদের এই মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিটিং করতে হবে, ছোট ছোট মাইক মিটিং করে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আমাদের চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আমাদের সংগঠনকে বাড়িয়ে না নিয়ে গেলে এই 6 মাস 9 মাসের পরে একটা মিটিং করলাম আর কারোর সাথে কারোর যোগাযোগ নেই। বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একটাই কাজ করার দরকার, এখন প্রতিনিয়ত কর্মীদের সাথে যোগাযোগ, তাদের মনোবলকে বাড়িয়ে দেওয়া, তারা কি অবস্থায় আছে, বিভিন্ন সংবাদ পত্রিকায় যে সমস্ত সংবাদ আমাদের নিয়ে বেরোয়, আমাদের কথাবার্তা সরকার যেভাবেই বলুক, যে বিষয়ে বলুক, সেগুলোকে মানুষের মধ্যে তুলে ধরা, কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এগুলো আমাদের প্রতিনিয়ত করতে হবে। নেতাদের প্রত্যেক সময় প্রত্যেক কর্মীদের সাথে যোগাযোগ অন্তত সপ্তাহে একবার করলেও তাদের সঙ্গে করতে হবে। এভাবে করে মানুষকে আরো উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে বিষয়টা বোঝাতে হবে। আর ছোট ছোট, যেটা আমি বললাম প্রথমেই, ছোট ছোট জায়গা মানে যেমন কৃষ্ণনগর বা রানাঘাটে বিভিন্ন জায়গায় ছোট ছোট পথসভা করে আমাদের বিষয়টাকে আরো ছড়িয়ে দিতে হবে। যাই হোক, এইভাবে করে আমাদের দলকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য। আজকে 70 বছর ধরে একটা মানুষের জনস্রোত আসছে, তারপরে একটা বাংলাদেশ সৃষ্টি হলো, বাংলাদেশের ঘরেও মানুষ আসছে অত্যাচারিত হয়ে। এখন একটা মান সম্মান তো বাঁচাতে হয়, অতীতের যে ভারতীয় ট্র্যাডিশন, অন্তত ওই সিএ কথাটা বলে তবুও এরা কথাটা বলেছে। ঘটনা হচ্ছে একটা রাষ্ট্রের নিরাপত্তা দিতে সেই রাষ্ট্রের তারা সংবিধানে যেমন আইন তারা তো তৈরি করতে পারে, আবার অ্যামেন্ডমেন্ট হতে পারে। একটা মানুষ সেটা পৃথিবীর কারণ। এখন তারা এটা একটা মান সম্মান বাঁচানো, যে এই মানুষটা এতকাল আসছে, হ্যাঁ, তাদের অন্তত সেইভাবে কোনো স্বীকৃতি দিচ্ছে না। তাহলে একটা জিনিস সেটা হলো, এরা একটা আইন পার্লামেন্টে তুলেছে, অন্তত বিশ্বকে জানালো যে না না আমরা এদের জন্য কিছু করি। আজকে 92-তে যে দাঙ্গা হয় বাংলাদেশে, হ্যাঁ, কিছুদিন আগে একটা ছেলেকে 6 খণ্ড করেছে,
আমি এখনো ভোর রাত্রে আমি কাঁদি যে ইসরায়েলের অবস্থাটা কি। ভাবনাটা কি আমাদের অনেক আগের থেকে আমরা বাংলাদেশ নিয়ে এখনো ভাবি কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানুষ ওখানে কিভাবে আছে তারা আমি অত্যাচারিত হয়ে আসছে। তো এই যে অবস্থা, এই যে নাগরিকত্ব আইন, নাগরিকত্ব একটা ফার্স্টের মতন মনে হয়। আমার বাবা ভারতীয়, আমার 14 পুরুষ ভারতীয়, আমার বাবা কাশ্মীরে যুদ্ধ করেছে মাটির লড়াইয়ে, হ্যাঁ, আমি একবার পাকিস্তানি, একবার বাংলাদেশি। মানে এই যে নেতৃত্ব বর্গ তাদের এই যে আইন, রাষ্ট্র এবং এর যে একটা ছিনিমিনি খেলা, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে শেখা দরকার এই বাংলাদেশ, এই যে হাসিনার কাছ থেকে কিছু শেখা দরকার। রোহিঙ্গা মুসলিম আসলো অত্যাচারিত হয়ে সঙ্গে সঙ্গে তাদের রাষ্ট্রসংঘে তাদের তুলে ধরল, সঙ্গে সঙ্গে তারা রিফিউজি স্ট্যাটাস ছিল। এটা পৃথিবীর কারণ, ইন্টারন্যাশনাল ল রয়েছে যে কোনো দেশ থেকে মানুষ যদি অত্যাচারিত হয়ে আসে এমনি অনুপ্রবেশ করা, আর একটা দেশ অত্যাচারিত হয়ে মানুষ আসা, তাকে পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাকে অ্যাসাইলাম দিতে পারবে। তার জন্য যদি আইন তৈরি করতে হয় সেটা সেই দেশের সরকার করবে, এটা সেই দেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আজকে এদের নাগরিকত্ব দিক, আইন পাস কি করবে না করবে, কিন্তু আমার যে বেসিক রাইট, সেই রাইটকে আমি পেয়েছি। কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস চালানো হয় অনেক সময় যাতে বাংলাদেশ হিন্দু শূন্য হয়। আজকে ওই ভূখণ্ড হিন্দু শূন্য হওয়ার কথা। আজকে আমরা এই ভারত সরকার যদি এই অত্যাচারিত মানুষদের রাষ্ট্রসংঘে তুলে ধরত, তাহলে আজকে এই ভূখণ্ডের নিরাপত্তা এবং বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে একটা বার্তা যেত, ওখানে হিন্দু শূন্য হতো না, হ্যাঁ, অন্তত মানুষ টিকে থাকতো। ভারত সরকার সেটা করেনি, এই ফলটা আমরা বলবো না। প্রথম ডিউটি ভারত সরকার স্বীকার করুন, আমরা আজকে এত লক্ষ লক্ষ মানুষ আসছি, আমাদের বেসিক রাইটটা কি? আমি অত্যাচারিত হয়ে আসছি, আমাকে তুমি স্বীকার করে নাও। তুমি তারপর নাগরিকত্ব দেবা না, নাগরিকত্বতে লিস্ট তৈরি হয় না কেন? এই লিস্টটা আন্তর্জাতিক পর্যায়ে তুলে দিতে পারে ভারত সরকার। হ্যাঁ, সে নাগরিকত্ব দাও, কি করবা সেটা এই দেশের আভ্যন্তরীণ বিষয়। আইন তৈরি হয়, আইন অ্যামেন্ডমেন্ট করা যায়, কিন্তু এই যে ছেলেমি খেলা, একটা সংবিধান নিয়ে ছেলেমি খেলা, একটা রাষ্ট্র নিয়ে ছেলেমি খেলা, এটা তো হচ্ছে। আজকে আমরা যদি আজকে বুঝি স্ট্যাটাসটা পেতাম, আমাদের যে জন্মমাটি ফিরে আসছে, আমার বাবার ভিটামাটি আমি দাবি করবো না, অবশ্যই আমি দাবি করবো, কিন্তু সেই দাবির জায়গাটা কোথায়? হ্যাঁ, আজকে তিব্বত তারা ওই চীন জবরদস্তি দখল করেছে, ইচ্ছাকৃত ভাবে ওই ঘটনা দিয়ে দিয়েছে। তারপরে আবার বন্ধুত্ব করে যে ইন্দো চীন ভাই ভাই, ওখানেও তাদের একটা গভর্নমেন্ট আছে, তাদের রাষ্ট্রপতি আছে। হ্যাঁ, আবার এই তিব্বতের এই দেশে চাকরিও করে। তো এই যে আমাদের কিছু লোক বলে যে এই করলে পাইতে অসুবিধা, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে মানে জ্ঞানের অপব্যাখ্যা। আমিও অত্যাচারিত হয়ে আসছি। আজকে এই ভূখণ্ড যদি বাঁচাতে হয়, শুনুন, সম্রাট অশোক, তারপরের থেকে ভারতবর্ষের যে বিভেদক ব্যবস্থা চলে আসছে 1204 খ্রিস্টাব্দে, ইত্তেরাদ্দিন মোহাম্মদ বক্তের খিলজি যখন আক্রমণ করল, 3 কোটি বাঙালির মধ্যে 2 কোটি কনভার্টেড হিন্দু হয়ে গেল, তারা কনভার্টেড হিন্দু। আজকে তারপরে যে অবস্থা হচ্ছে, আমরা শুধু ভূখণ্ড হারাচ্ছি। হোয়াট ইজ দিস? আমরা আফগানিস্তানকে হারিয়েছি, এদিকে তিব্বতকে হারিয়েছি, সেদিনও কাশ্মীর ওখানেও কিছু অংশ চীন দখল করে নিয়েছে। এই তো অবস্থা। আমাদের এর কোনো লিগ্যাল কোনো প্রসিডিওর সেইভাবে এগোচ্ছে না। আজকে এত বড় একটা ইস্যু, আমরা কি এখান থেকেও বিতাড়িত হব? সেই দিন কিন্তু আসছে, ভয়ঙ্কর দিন। সাবধান, আমাদের এইটাকে রুখতে গেলে এই মুহূর্তে
মুহূর্তে আন্দোলন তো দরকার, এবং ভারত সরকার এখান থেকে 1.5-2 কোটি মানুষ আমরা অত্যাচারিত হয়ে আসছি, এই লিস্ট করে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হোক। সঙ্গে সঙ্গে ওই বাংলাদেশের জবাব দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে যে তুমি এখানে অত্যাচার করছো কেন। রাষ্ট্রসংঘ বলে দেবে এদের জায়গায় ছেড়ে দাও, আমাদের হোমল্যান্ড কথা বলা লাগে না। তাহলে বেসিক্যালি জায়গা কিছু কিছু আমার সঙ্গে অনেকের বিতর্ক হয়েছে, আমরা বারণ করেছি যে এইখানে কিছু ওই পোট্টা বোমা এই নিয়ে ওখানে একটু ঢুকছে, ওখানে গিয়ে একটু ই করছে। আমরা বারবার বলছি এই ইললিগাল অ্যাক্টিভিটিস। আজ ইয়াসার আরাফাত সে অস্ত্র ধরেছে কখন? যখন সে ইন্টারন্যাশনাল রিফিউজি স্ট্যাটাস পেয়েছে। সেই তারপরে সেই গ্রাউন্ডের উপরে তারা অস্ত্র ধরেছে। আমাদের কোনো গ্রাউন্ডই নেই। আমরা এখনো ভারত সরকারের কাছে আমরা লো হায়ার ম্যান। আমরা লো হায়ার ম্যান। 71-এর আগে যে একটা সিচুয়েশন, সেখানে এরা গল্প করেছিল যে ঠিক আছে ভারতবর্ষ নেহরুতে রাত 12টা 1 মিনিটে বক্তৃতা করল যে দেশ খণ্ডিত হয়েছে, কিন্তু এই খণ্ডনের ফলে যেসব মানুষরা ভিকটিম হচ্ছে তারা ভারতীয় নাগরিক, তারা যখনই ভারতবর্ষে আসবে ভারতীয় হিসাবে তাদের মর্যাদা দেওয়া হবে। মর্যাদা কিরকম পেয়েছে আপনি তো বুঝতেই পারছেন। পাঞ্জাবিরা 16 আনা থেকে 18 আনা পেয়ে নিয়েছে, আর এইখানকার বাঙালি উদ্বাসরা রেললাইনে বাসে ঘোরাঘুরি খায়। হ্যাঁ, ওই একবার নেহেরু একবার বলছিল কি যে দেশ খণ্ডিত হয়েছে, আমরা তো আর্থিক দিক দিয়ে একটু দুর্বল আছি, আপনারা একটু ধীরে ধীরে আসেন, তড়িঘড়ি করে আসেন না। সঙ্গে সঙ্গে ফাতে সিংয়ের নেতৃত্বে যখন এই মিছিল করার পরিকল্পনা হলো তলোয়ারের ভয়তে, সঙ্গে সঙ্গে নেহেরু বলেছে না 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 ঠিক আছে তুমি তোলা। এবং তাদের 16 আনার জায়গায় 18 আনার জায়গা, যারা 1 বিঘা জমি ছিল সে 5 বিঘা জমি পেয়েছে। সে যাই হোক, এগুলো কিন্তু আমাদের কি অবস্থা? এই ভূখণ্ডকে যদি এখন বাঁচাতে হয়, আমাদের রিফিউজি স্ট্যাটাস ছাড়া এই ভূখণ্ড কিন্তু বাঁচবে না। আগামীতে ভয়ঙ্কর অবস্থা এগিয়ে আসছে। যেভাবে ইসলামাইজেশনের আগ্রাসন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, একটু পলিটিক্যালি ভাবে এসে যায়, যেগুলো বোম পাওয়া যাচ্ছে, আরডিএক্স পাওয়া যাচ্ছে। এটা একটা অর্গানাইজড ক্রাইম। এখানে অর্গানাইজড ক্রাইম, তারা সাহস পাচ্ছে আপনার বাড়ির পাশে এইসব অস্ত্র রেখে তারা কত অ্যাক্টিভিটিস, তারা কীভাবে আমাদের ব্যাংকে ফেলেছে, আমাদের ঘিরে ফেলেছে। সুতরাং এর বিরুদ্ধে আমাদের যদি লড়াই করতে হয়, এখনই যেটা লিগ্যাল ইন্টারন্যাশনাল ল, ভারত সরকার তার যদি পূর্বাঞ্চল তাকে যদি রক্ষা করতে হয়, এই মানুষদের রিফিউজি স্ট্যাটাস দিতে হবে, তাহলে এই ভূখণ্ড বাঁচবে না। আমি কিছুদিন আগে আসামে গিয়েছিলাম, তারপরে ওখানে অনেক দেখলাম ট্রেনে একটা ছেলে আমার কাছে এসে বসলো, মাস্টারি করে অনেক আলোচনা করতে করতে তারপরে সে নিজেই বলছে, দেখুন আমরা কিন্তু হিন্দু ছিলাম, কিন্তু আমরা যদি ভারতীয় সভ্যতা, ভারতের যে আসল ট্র্যাডিশন, সেটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এই যে ইসলামিক টেরোরিজম, এটা কিন্তু ভারতবর্ষে থাকবে না। কিন্তু সেই জায়গা, সেই ফ্লো, সেটা তুলতেও আমাদের সামাজিক স্তরে বাধা। তার মানে বিভেদকে কাজে লাগিয়ে তারা পলিটিক্যালি পাওয়ার ধরে রাখছে, মানুষকে স্ক্যাটার করে, ওদের এত পার্সেন্ট ভোট। হ্যাঁ, সুতরাং টুকটুকি মাথায় দিলে একটু অসুবিধা নেই, ভোট যদি আমাকে দেয় আমি একটা রাষ্ট্রপ্রধান হতে পারলাম। হ্যাঁ, ফলে এই যে এবং ইসলামিক টাকা বস্তায় বস্তা আসছে পূর্বাঞ্চলে, এবং আর চীন তো সে লেগে আছে, তার সে খেলা, সে পাকিস্তানে ISI-কে দিয়ে সে খেলায়, এটা আলাদা ম্যাটার। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এখানে যদি এখন বাঁচতে হয়, হ্যাঁ, হোমল্যান্ড আমাদের জন্মভূমি, এটা বলে দেবে রাষ্ট্রসংঘ, যেদের জায়গা ফিরিয়ে দাও। আর যে গ্লোবাল চেঞ্জ, উপায় নেই, আমরা আজকে যাই, যারা এই লড়াইতে জিতে থাকবে, হ্যাঁ, তারা টিকে থাকবে প্রকৃতির নিয়মেই। এটা একটা মানে আনন্যাচারাল বলা যায়। এটা জিওগ্রাফিক্যালি যে ভূখণ্ডটা আজকে বাংলাদেশ টিকে আছে, ওটা কিন্তু জিওগ্রাফিক্যালি ম্লান হয়ে যাবে, এই দুই ভূখণ্ড কিন্তু এক হয়ে যাবে।
কিন্তু সেখানে শাসক ক্ষমতায় কারা থাকবে? সেখানে কি ইসলামিক টেরোরিজম থাকবে, না ভারতীয় সভ্যতা যে ট্র্যাডিশন সেইটাই বেঁচে থাকবে? একটা ভয়ঙ্কর দিন আসছে আমাদের সামনে। সুতরাং রিফিউজি স্ট্যাটাস ভারত সরকার দিক, তার জন্য আমরা লেখালেখি করি। সুভাষবাবু তো বারবার বলছে, আমরা বললাম এখন মুখে ওটা না বললে দরকার নেই, রিফিউজি স্ট্যাটাসটা দিয়ে দিই। 6 মাস থাকবে বাংলাদেশ, আজ ভারত সরকার রিফিউজি স্ট্যাটাস আজকে দিই, 6 মাস বাংলাদেশ থাকবে, কিন্তু ভারত সরকার দিচ্ছে না। আমাদের দেশ তার মধ্যে একটা সিএ বলছিল ঠিক আছে অন্তত মানুষ বুঝো যে না ওখান থেকে অত্যাচারিত হয়ে এখানে আসছে। দেখেন আমেরিকা কি একটা রাষ্ট্র, 92-তে যখন বাংলাদেশের চরম অত্যাচার হয় 27 জন এমপি ওদের পার্লামেন্টে বিরোধিতা করেছে যে ওখানে নরমেন্টযোগ্য হয়েছে, ওখানে সংখ্যালঘুদের মেরে খুন করা হয়েছে, অথচ আমাদের ভারতের পার্লামেন্টে এর বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে এই অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে। বরং আমি নিজে সাক্ষী, এই ভোলা থেকে যেসব অত্যাচারিত মানুষ আসছিল তাদের সেই সময় বামফ্রন্ট সরকার তাদের জেলে রেখেছে। আমি লিস্ট তৈরি করতাম, তখন আমি কলকাতা সারি ভোলাতে ছিলাম। আমরা এই লিস্ট করে গভর্নমেন্টকে দিতাম। আর তখন ওই সানি ভিলার অফিসের দায়িত্ব আমার হাতে ছিল, ওটা করতো চিত্তরঞ্জন সুতার। সে যাই হোক, সে পার্ট অফ বয়সে একটা আলাদা বিষয়। কিন্তু এই রিফিউজি স্ট্যাটাস নিয়ে আমরা অনেক লড়াই অনেক আগের থেকে করছি। নিখিলবঙ্গ নাগরিক সঙ্গেও এখন একমাত্র প্রস্তাব এই রিফিউজি স্ট্যাটাস দেওয়া হোক, শরণার্থী স্বীকৃতি, এছাড়া কোনো উপায় নেই। এবং আগামীতেও এখানে তারা আমরা নিশ্চিন্ন হয়ে যাবো এই ভূখণ্ড টেকবে। কারণ ইসলামাইজেশন যেভাবে তারা ইউনাইটেড ফোর্সকে এগিয়ে আসছে, এর বিরুদ্ধে এর বিকল্প কোনো পথ নেই। রিফিউজি স্ট্যাটাস আজ গভর্নমেন্ট দেখ, আমরা ভারতীয় সভ্যতাকে ইউনিভার্সে আমরা আলোর মতো তুলে ধরি সারা বিশ্বে যে হিন্দুইজম কোনো বিভেদের ভারতবর্ষ কেন, যখন হাজার হাজার বছর আগে এই ভারতবর্ষে যারা এসেছে এরা তো বাইরে যায়নি, এখানকার মানুষ তাদের স্বাগতম জানিয়েছে, তাদেরকে আপন করে নিয়েছে। সে যাই হোক, আমি বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। আমি আর এখানে আমার কথা আমি শেষ করছি। আমার মনের আবেগ সেটি আমি তুলে ধরলাম। এখানে আমি শেষ ও এই যে আমাদের ট্রাস্টটা, এর পিছনে আমাদের সুভাষবাবুর অনেক পরামর্শ। তা আমরা চাচ্ছিলাম যে দেখেন এই যে যেগুলো এইগুলো হচ্ছে, ক্রাইমগুলো হচ্ছে সীমান্তের বিভিন্ন জায়গায়, ওরা একটা সাংগঠনিক পদ্ধতিতে এগিয়ে আসছে, একটা প্রসিডিওর মাধ্যমে, একটা পরিকাঠামোর মাধ্যমে দিয়ে। কিন্তু আমাদের উদ্বাস্তু সংগঠন বা সেরকম কোনো পরিকাঠামো নেই। হ্যাঁ, যেখানে আজকে আপনি 2 টাকা দেবেন, কোথায় দেবেন? আমাদের এই ধরনের কোনো ট্রাস্ট নিয়ে যাবো যেটা সামাজিক ক্রিয়াকর্ম করবে, হ্যাঁ, সে ধরনের ট্রাস্টও ছিল না। তো আজকে যদি আমরা আজকে 10-20 লাখ টাকার একটা ফান্ড হয়, সেইখান থেকে কিছু 2-4-5 জন লোককে একবারে হোল টাইমের হিসাবে কি করে নামানো যায় সে পরিকল্পনা আমাদের আছে। তো আমরা সামাজিক এই যে রেল লাইনের পাশে পরিষেবা দেওয়া, তাদের ছেলে মেয়েদের একটু লেখাপড়া শেখানো, এসব কাজ আমরা শুরু করে দিয়েছি। তো এই যে আজকে ইসলামিক গ্রুপরা যেভাবে তারা এই যে মেকানিজম, একেবারে মেকানিজম দিয়ে তারা ঘিরে ফেলেছে গোটা পূর্বাঞ্চল, কিন্তু আমাদের সেই ধরনের কোনো পরিকাঠামো নেই, মেকানিজম নেই। তাদের কিন্তু টাকার অভাব নেই, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তাদের আসছে। কীভাবে আসছে? তাদের অ্যাকাউন্টে এসে যাচ্ছে। এবং আজকে গোয়েন্দা বিভাগ পিছনে লাগছে, 50,000-এর বেশি কোথাও, 25,000-এর বেশি কোথাও ইয়ে হলে সেখানে দেখছে যে এই টাকাটা কী কীভাবে পারপাসে ব্যয় হচ্ছে। তো সে যাই হোক, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি। আমাদের এই ট্রাস্ট, বিশ্ব মহিলা সেবা সংঘ ট্রাস্ট, এটা গঠন করার জন্য আমরা অলরেডি কর্ম শুরু হয়েছে। আর এই আজকেও যখন ট্রেনে আসছিলাম তখন এই কোথায় যেন জয়ডাঙ্গার একটু শুনছিলাম, তখন কেমন যেন অখণ্ড সত্তার একটা আওয়াজ আমার কানে আসে।
আর হরিচাঁদ গুরুচাঁদের যে এটা সেটা সর্ব সমন্বয়ে একটা অখণ্ড বার্তা ওরা ছিল। আজকে হিন্দু সমাজের মধ্যে যে বিভেদ বা এটা দূরীভূত হোক, আমরা সব এক, এই জায়গায় আসলে আজকে বৈদেশিক একটা অ্যারাবিয়ান কালচার এই ভারতবর্ষের মাটিতে সেটা হতে পারে না। আমরা সেটা শুরু করব যে এই অ্যারাবিয়ান কালচার নিপাত যাক, এখানে ভারতীয় সভ্যতার উন্মেষ হলো। এখানে আমরা আগে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে যে সভ্যতা ভারতের ট্র্যাডিশন, সেই সভ্যতাটাকে তুলে ধরি। আজকে 15 কোটি বাঙালিদের মধ্যে দেখা যাচ্ছে কি 12 কোটি উর্দু ল্যাঙ্গুয়েজে তাদের নাম খুব সাংঘাতিকভাবে আগ্রাসন এগিয়ে আসছে, ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে। সুতরাং আমরা যেটা নিয়েছি একটা সিদ্ধান্ত, এটা একটা সঠিক সিদ্ধান্ত, এবং ভারতীয় সভ্যতার যে উন্মেষ আমরা ঘটাতে চাই সেটা ওই জয়ডাঙ্গা ওদের মাধ্যম দিয়ে আমরা সেটা শুরু করবো। তার কারণে আজকে হিন্দু সমাজের মধ্যে যেভাবে একটা বিভেদ মানসিকতা জন্ম নিয়েছে, এর মধ্যে সেইভাবে কোনো মাস মুভমেন্ট পাওয়া যাবে না সহজে, কিন্তু ওই মানুষদের পাওয়া যাবে। আজকে 50,000 20,000 লোক পেতে কিন্তু কোনো অসুবিধা নেই যদি এদেরকে একটা ইউনাইটেড করা যায়। সুতরাং আমি বিশ্বমত সেবা ট্রাস্ট যেভাবে আমরা এই একটা চিন্তা ভাবনা নিয়ে করছি, এটারও উন্মেষ ঘটুন, এবং নিখিলবঙ্গ নাগরিক সংঘ আমাদের মাথার উপর রয়েছে, যেহেতু বীরেন বিশ্বাস আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, ওনার হাত ধরেই আমি এটা এসেছিলাম, ওনাদের হাতেই তৈরি। তারপর তো নানান ভাঙা ঘোড়া চলে গেছে, সুভাষবাবু বলেছে। যাই হোক, আমার সংক্ষিপ্ত মনের আবেগ আমি আপনাদের কাছে বললাম। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি মার্জনা করবেন। ওগো, তোমরা কে কোথায় আছো শুনে যাও, শুনে যাও আমার বুক ফাটানো আত্মচিৎকার, আমার জীবনের অশ্রু দিয়ে লেখার ইতিহাস তোমরা শুনে যাও। তোমাদের কাছেই আমাদের আত্মনাদের বিচার চাই, তোমরাই এর বিচারক। তাই তোমাদের কাছেই আজ আমার জীবনের অশ্রু দিয়ে লেখার ইতিহাসের বিচার দিলাম। আমার জীবনের সবকিছুই আজ হারিয়ে গেছে, আমি আজ থেকে একেবারেই নিঃস্ব। এই সুন্দরময় পৃথিবী ও পবিত্র ভারতবর্ষের মাটিতে আজ আমার কোনোই অধিকার নেই। কেন অধিকার নেই তার হিসেব মেনে তোমরা, তার বিচার করবে তোমরা। তাই একটিবার, শুধু একটিবার আমার ডাকে সাড়া দাও। আমার মর্মবেদী হাহাকার, বুক ফাটানো কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পারো? আমার এই হাহাকার কি তোমাদের মনের কোনায় একটু দাগ কাটে না? তোমরা কি এতটাই বধির যে আমার মতন একজন অসহায় মানুষের হাহাকারে তোমাদের মতন বিশিষ্ট মানুষের অন্তরে কোনায় নাড়া দেয় না? তোমরা কি সত্যি শুনতে পাও না? না না, এটা আমি মোটেই বিশ্বাস করি না। আর কেনই আমি বিশ্বাস করবো? তার কারণ একটাই, তোমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, যার নাম মানুষ, যার মধ্যে আছে ঘুষ, সেই হচ্ছে মানুষ। তাই তোমাদের কাছে আজ আমার একান্তই নালিশ, তোমরা চুপ করে থাকবে না, একদম চুপ করে থাকবে না। কি এখনো তোমরা চুপ করে আছো? না না না, শোনার ভান করে চুপ করে থেকো না, জবাব দাও, উত্তর দাও। আজ আমার সারা বিশ্বের দরবারে একটিমাত্র প্রার্থনা, ওগো ভারতবাসী, হে বিশ্ববাসী, তোমরা কি জানো আমি কে? আমার দেশ কোথায়? আমার ঠিকানাই বা কি? যদি তোমাদের জানা থাকে বলে দাও, বলে দাও আমি কোন দেশের মানুষ, কোথায় আমার ঘর, আর আমার ঠিকানাই বা কি? এখনো তোমরা চুপ করে থাকবে? ঠিক আছে, আমার মাথার উপরে যে বিশাল আকার আকাশটা আছে, আমি না হয় সেই আকাশটাকেই একবার জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা আকাশ, তুমি কি জানো, তুমি কি জানো আমার ঠিকানা? তুমি তো গোটা বিশ্বটাকে তোমার সামিয়ানার চাদরে সব প্রাণী জগৎ থেকে ঢেকে রেখেছো। তোমার তো বিশ্বটাকে তোমার সামিয়ানার চাদরের সব প্রাণী জগৎ থেকে ঢেকে রেখেছো, তোমার তো অজানা কিছুই নেই। তবে তো তুমি সবই বলতে পারবে আমার দেশ ও নির্দিষ্ট ঠিকানার কথা। সে কি, তুমিও চুপ করে আছো? না না, তুমি চুপ করে থাকবে না। এইভাবে চুপ করে থাকাটা কোনো মতেই শোভা পায় না। ঠিক আছে, তুমি একান্তই যদি বলতে না চাও, আমি কখনোই তোমাকে জোর করবো না। তোমার বিশাল সামিয়ানার চাদরের নিচে যাকে ঢেকে রেখেছো, জ্বলন্ত দপ্তর অগ্নিকুণ্ড, যাকে আমরা নাম দিয়েছি সূর্য, তাকেই নয় একবার জিজ্ঞেস করি, হে সূর্যদেব, তুমি তো গোটা বিশ্বটাকে আলো জ্যোতি দিয়ে ভরিয়ে রেখেছো, তোমার দীপ্তবর্ণী আলো রশ্মি দিয়ে আলোকিত করে রেখেছো। তাই তোমার কাছে আমার একটাই আবেদন, অনুরোধ, তুমি কি জানো আমার ঠিকানা? যদি সত্যি তুমি জেনে থাকো তবে চুপ করে থাকবে না,
চুপ করে থাকবে না অন্য সকল প্রজাতির লোক। জানো সূর্য, আমারও না একটা সুন্দর ঘর ছিল, সাজানো আম কাঁঠালের বাগান ছিল, গোলা ভর্তি ধান ছিল, আর ছিল আমার জন্মভূমির অমৃত মাতৃসুধার প্রচ্ছন্ন স্নিগ্ধতার পরশ। কিন্তু জানো সূর্য, কোন এক কাল বৈশাখীর ভয়াল সন্ত্রাসী তাণ্ডবের সবকিছুই নিমেষে কোথায় যেন হারিয়ে গেল 1971-এর ভয়াল কোন এক দিনটা। জানি না কেন এমনটা হলো। আরো তো অনেকেই ছিল আমার পাশের ওই গ্রামটা। জানো সূর্য, তাদের কিছুই হলো না, শুধুমাত্র আমার মতো মানুষগুলোর ক্ষণিকের ঘরে বহু ঘর বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। আমিও বাঁচলাম না সেই ভয়াবহ দানবীয় তাণ্ডবের আক্রমণ থেকে। আমি দিশেহারা হয়ে ছুটতে লাগলাম। কোন দিকে যাবো, কোথায় যাবো, কোথায় একটু আশ্রয় নেবো, কিছুই ভাবতে পারছিলাম না। হঠাৎ দূরে কোনো একটা জলাশয় দেখতে পেলাম। ভাবলাম যদি কোনো স্বপ্নের তৈরি থেকে থাকে তাতে চড়ে হয়তো কোনো ঠিকানায় সন্ধান পেয়ে যাবো। কিন্তু জানো সূর্য, সত্যি একটা স্বপ্নের তৈরি পেয়ে গেলাম এবং বিন্দু মাত্র কিছু না ভেবে তাতে উঠে পড়লাম। কিন্তু কিছু দূর গিয়ে আমার মুখ কাটল। দেখি একটা কলা গাছের ভেলা চেপে বসে আছে। এই ভেলা তো যে কোনো মুহূর্তে ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আমার অদৃষ্টি কি পরিহার জানো, আমি কিন্তু ভুলে যাইনি। এখনো সেই স্বপ্নের তৈরি কলা গাছের ভেলাতে আমি ভেসে চলেছি এবং ভেসে আছি বলেই তোমাদের কাছে, সমাজের কাছে এবং এই দেশের কাছে আজ আমি একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছি। না সূর্য, তুমিও চুপ করে থাকবে। তোমাকে বলতেই হবে আমার ঠিকানা কোথায়, কোথায় আমার পায়ের তলার একটুখানি মাটি। তোমাকে বলতেই হবে। আজ তুমিও ওদের মতন চুপ করে থাকবে না, বলতে হবে আমার থাকার মতন ঠিকানার খবর। তুমিও কি তাহলে ওদেরই মতন চুপ করে থাকবে? ঠিক আছে হে অবলা ভাষাহীন প্রাণী জগতের বাসিন্দারা, তোমরা যদি কেউই আমার এই প্রশ্নের জবাব না, ঠিকানার কথা বলতে পারো, তবে আর একটিবার আমি শেষ চেষ্টা করে দেখি। আর আমার মতো যারা এই পৃথিবীর বুকে রক্ত মাংস দিয়ে গড়া মানুষ, মনুষ্য জগতের প্রাণী সকল আছো, তাদের একটিবার আমি প্রশ্ন করবো, বলে দাও আমার ঠিকানা, বেঁচে থাকার ঠিকানা, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার ঠিকানা কি করে খুঁজে পাবো? তোমাদের সকলেই তো দাঁড়িয়ে থাকার মতো এক টুকরো মাটি আছে, ঘর আছে তোমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বাধীনতা। আর আমার বেলায় কেন থাকবে না মাটি, কেন থাকবে না দেশ, কেন থাকবে না আমার ঠিকানা? আজ প্রতিটি সাহিত্যিক, প্রতিটি কবিবর, প্রতিটি বুদ্ধিজীবীগণ এবং প্রত্যেক রাজনৈতিকবিদের কাছে আমার আগুন বর্ণ হয়ে আত্মনাদ ও বিনীত প্রার্থনা, বলে দাও আমার ঠিকানার কথা। আমি তো তোমাদের মতোই জন্ম নিয়েছিলাম এই অখণ্ড ভারতবর্ষের মাটিতে। আমি তো তোমাদেরই একজন, আমারও তো তোমাদের মতন বেঁচে থাকার অধিকার আছে। আমিও তো আর তারা খসার মতন আকাশ থেকে মাটিতে বসে পড়িনি। আমাদের ঠিকানা আমাদেরকেই করে নিতে হবে, এই মতে আমাদেরকে সবাইকে আসতে হবে। প্রতিটি নাগরিকের একটা অধিকার থাকে তার পৃথিবীতে বেঁচে থাকার, কিন্তু আমরা পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্ত যারা আছি তাদের আমাদের কোনো ঠিকানা নেই, কিন্তু যাও আছে চোদাপত্র, এটা কিন্তু কোনো কার্যকর নয়। এখন আমাদের সামনের দিকে আগাতে হবে দল ও মত নির্বিশেষে, কোনো সূচি অসুচি রাখা যাবে না। ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সার্বিকভাবে নেতৃত্বে নেতার কথা শুনে আমাদের আগাতে হবে সামনের দিকে। নেতারা যা বলবেন আমরা সেটা শুনব এবং শুনতে বাধ্য। আর আমাদের যারা যারা কর্মী আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে সংঘবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করছি এবং আপনারাও যার যার এলাকার যারা কর্মী আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে এর মাঝে নিয়ে আসবেন। হয়তো সফলতা আসতে আমাদের আর বেশি দেরি নেই, শুধু একটু সময়ের অপেক্ষা। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। সভাপতি এবং স্থানীয় সকলকে আমার শ্রদ্ধা নমস্কারী সংক্ষিপ্ত। দেখুন, আজকে
খুব সুন্দর আলোচনা হয়েছে, বিস্তারিতভাবে অনেকেই সুন্দরভাবে বুঝিয়ে সমস্ত বিষয়টা বলেছেন। তো এই বিষয়ে আবার নতুন করে অবতারণা করার কিছু থাকে না, তবে একটা বিষয় থাকে, সেটা হলো একটা জাতি গোষ্ঠী অস্তিত্ব ততদিন থাকবে ততদিন তার নিজস্বতা থাকবে, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির তারা অবিচল থাকবে। এটা হচ্ছে বিষয়। রিফিউজি বিষয়টা এই, আমরা যারা রয়েছি তারা এখানে এসেছি বাংলাদেশ থেকে, তারা রিফিউজি অবশ্যই। যদি আমরা রিফিউজি বলছি, কিন্তু গভর্নমেন্টের খাতা কলমে আমরা এখনো রিফিউজি নই, আমরা অনুপ্রবেশকারী, ইলিগাল মাইগ্রেন্ট। যাই হোক, সমস্যার সমাধান আমাদেরকে সেইভাবেই ভাবতে হবে। একটা কথা সংক্ষিপ্তভাবে এটুকুই বলতে পারি, আমরা যারা এখানে বসবাস করছি বাংলাদেশ থেকে এসে, এবং বর্তমানে যারা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, এই উভয় পক্ষকেই এক করে দেখতে হবে এবং এক করে দেখেই সমস্যার সমাধানে এগোতে হবে। নচেত আজকে সমাধান হবে, কালকে আবার নতুন সমস্যা তৈরি হবে, এটা চলতেই থাকে। তাহলে এটুকুই বলার, নিখিলবঙ্গ নাগরিক সংঘের লড়াই ততদিন অবধি থাকবে যতদিন না পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সমস্যার চিরস্থায়ী সমাধান না হচ্ছে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখেই এগোতে হবে। নচেত আমরা যদি কোনো খণ্ডিত সমাধানের কথা ভাবি, সেটা আদৌ সমাধান নয়, খণ্ডিতভাবে কিছুটা একটা সমস্যার প্রলেপ দেওয়া মাত্র। এই জন্য নিখিলবঙ্গ নাগরিক সংঘের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু এখনো পেয়ে যায়নি, সেটা ভবিষ্যতে আরো বৃহত্তর হবে। যদিও ভারতীয় রাজনৈতিক দল, ভারতীয় জনগণ বা ভারতীয়রা কি ভাবছে সেটা এক বিষয়, তাদের ভাবনা, কিন্তু রিফিউজিরা কি ভাবছে সেটা কিন্তু মূল বিষয়। অর্থাৎ আমাদের সমস্যা নিয়ে আমরা কিভাবে ভাবছি, আমাদের সমস্যাটার সমাধান আমরা কিভাবে চাইছি, এটা হচ্ছে সবথেকে বড়। এটা মাথায় রেখে আগামী দিনের আন্দোলন তৈরি করতে হবে, সংগঠনের রূপরেখা তৈরি করতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে নিখিলবঙ্গ নাগরিক সংঘের মূল উদ্দেশ্য সফল হবে, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সমস্যার চিকিৎসার সমাধান। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কোনো কিছু নয় আমার, আমি শুধু কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করবো। সেটা হলো, দেখুন 1947 দেশভাগের পর যারা এদেশে আসছে ওই পূর্ববঙ্গ থেকে বা পশ্চিম পাকিস্তান, তাদের জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট পরিমাণে জমি করা হয়েছে। আপনারা জানেন, রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট থেকে প্রচুর জমি বরাদ্দ করা হয়েছিল তাদের পুনর্বাসনের জন্য। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা এখনো পর্যন্ত দেশভাগের 76-77 বছর পরেও আজও 11 লক্ষ পূর্ববঙ্গীয় রিফিউজি তারা পুনর্বাসন সরকারের তরফ থেকে পায়। জমিগুলো বেদখল হয়ে গেছে, যে জমি বরাদ্দ হয়েছিল সেসব জমি বেদখল হয়ে গেছে। আমি কলকাতা শহরের পাশেই, বাইপাসের পাশে বিরাট এরিয়া, ওখানে প্রায় ধরে নিন কম করে 1000 বিঘে জমি। এই যে কালিকাপুর টুর এই সমস্ত জায়গা, আপনারা যেখানে যান, সায়েন্স সিটির এই সমস্ত এলাকাতে 1000 বিঘের উপরে জমি বরাদ্দ ছিল, কাউকে পুনর্বাসন দেয়নি। সে সমস্ত জমি সব মাফিয়ারা, পলিটিক্যাল পার্টির ওস্তাদরা তারা দখল করে দিয়েছে। আমি অনেক জায়গায় গিয়েছি, জানি রিফিউজি কোথায়, রিফিউজি নেই, রিফিউজি সমস্যা নেই, কেন রিফিউজি করছে। আমরা নিখিলবঙ্গ নাগরিক সংঘ যখন গঠিত হয়েছে, আমরা কিন্তু বরাবর বলেছি আমরা শুধু বাংলাদেশ থেকে আসা মানুষের কথা না, পূর্ব পাকিস্তান এবং আধুনা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের মানবাধিকার আন্দোলনের সংগঠন নিখিলবঙ্গ নাগরিক সংঘ। আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়েও আন্দোলন করব।
47 থেকে 71 পর্যন্ত যারা আসছে তাদের পুনর্বাসনের জন্য এই রিফিউজি ল্যান্ড অবিলম্বে চিহ্নিতকরণ হোক, সরকার থেকে করা হোক চিহ্নিতকরণ, এবং সেখানে তালিকা ধরে ধরে এদেরকে পুনর্বাসন দেওয়া হোক। বর্ডার দিয়ে যারা আসছে, বর্ডারে স্লিপ রয়েছে, বর্ডারের রেকর্ড রয়েছে। আমি যখন 64-তে আসছি, আমার রেকর্ড আছে কেটে বর্ডার দিয়ে আসছে। আমি যখন এই দেশে আসছি, আমার থানার পুলিশ, আমি যখন কলকাতার বাসিন্দা, আমার থানা পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে, এসে বলেছে আন্দামান বা আপনারা গঙ্গকারণ্যে যাবেন কিনা, বলুন। এক খাতা জমি, মানে 16 বিঘে জমি, 1 বিঘে জমির উপরে বাড়ি, আমরা গভর্নমেন্ট থেকে দেবো, আপনারা কি যাবে? আমরা বলেছি না, আমরা যাবো না। আমার দাদা আমাদের কাউকে পাঠাতে রাজি হয়। সেই সব আমার জমিকে কেন করতে? আমরা যদি সকল বলবো, শুধু বাংলাদেশের 71 পড়াশা মানুষের কথা বলবো, অথচ এই মানুষগুলোর কথা বলবো না, তাহলে তো আপনি প্রকৃত রিফিউজি সংগঠনই হতে পারলেন। এটা আমাদের ধরতে হবে। 1, 2, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার পলিসিতে সে কি করবে না করবে তাদের ব্যাপার, সে নাগরিকত্ব দেবে না শরণার্থী সমাধান, শরণার্থী স্ট্যাটাস দেবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা বলবো আমাদের এখানে সাংবিধানিক রক্ষা কবচ একটা দিতে হবে। প্রত্যেকটা মানুষ যারা 71-এর 25 মার্চের পর থেকে গতকালও আসছে, তাদেরকে সাংবিধানিক রক্ষা কবচ দিতে হবে। কি দেবে গভর্নমেন্ট? সেটা গভর্নমেন্ট ভাবো, এটা গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট ভাবো, আমাদের ভাববার ব্যাপার না। 3, যতক্ষণ পর্যন্ত চিরস্থায়ী পূর্ববঙ্গের সংখ্যালঘুদের জন্য বা যারা এদেশে আসছে চিরস্থায়ী সমাধান না হচ্ছে, সরকার চিরস্থায়ী সমাধানের পথে না যাচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের জারি থাকবে, বহাল থাকবে। আমরা আন্দোলন কোনো অবস্থায় বন্ধ করব না। মানুষ ক্ষণস্থায়ী জীবন, আমি আছি, এখন আছি, নাও থাকতে পারি, নিঃশ্বাসে বিশ্বাসে, কিন্তু মানুষ তো আছে, সংগঠন থাকবে, অনন্তকাল যুগ যুগান্তর ধরে চলবে আন্দোলন। অতএব আজকে একটা কথাই মনে রাখতে হবে, বীরত্ব নাই যে জাতি, বীরত্ব নাই যে জাতি কার থাকে না দেশের মাটি। এটা খুব পরিষ্কার কথা। যে জাতির বীরত্ব নেই তার দেশের মাটি কেন, পৃথিবীর কোনো জায়গায় মাটি নেই। রাজপুতরা একটা কথা বলেছিল পৃথ্বীরাজ চৌহানের সময়, বীর ভোগ্যা বসুন্ধরা। আজকে আধুনিক পৃথিবীতে বসুন্ধরা ভোগ করতে গেলে বীরত্বের দরকার। আমরা সেই বীরত্বের মানুষ খুঁজে পাচ্ছি। হিন্দুরা বোকা নয়, হিন্দুরা একটা যোদ্ধা জাতি, কিন্তু তারা সন্তানবাদ পছন্দ করে না। রামচন্দ্রের রামায়ণের রাম রাবণের যুদ্ধ, শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধ, অশোকের যুদ্ধ, একাধিক যুদ্ধ হয়েছে। 71-এর যুদ্ধ আমরা তো দেখেছি। 46-এ যখন পূর্ববঙ্গের নোয়াখালীতে হিন্দু নিধন যখন চলছে, তখন হিন্দুরা, বিহারের হিন্দুরা তারা প্রতিরোধ করে, সেখানে আন্দোলন করে, লড়াই করে পূর্ববঙ্গের হিন্দুদের বাঁচিয়েছে। 71-এ যখন হিন্দু নিধন যজ্ঞ চলছে, ভারতীয় মিলিটারি, ভারতের সেনাবাহিনী বা বিএসএফ, তারা তো সব হিন্দু ছেলে, তারা পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষা করেছে। পূর্ববঙ্গের হিন্দুরা যেন কেউ মনে না করে যে তারা মহাপ্রভু, তাদের জন্য সবাই ভোগ রান্না করে চিরকাল থাকবে। তাদের নিজেদের কবজি শক্ত করতে হবে, তাদের লড়তে হবে,
যতদিন লড়াই করে তাদের জন্মভূমির মাটি তারা উদ্ধার না করতে পারবে ততদিন তাদের জীবনে শান্তি আসবে না। এটাই হলো শেষ কথা। তা আমরা কি ফের আন্দোলনে নামতে পারি? আপনারা বলুন। অবশ্যই অবশ্যই আমরা আন্দোলনে নামতে পারি। আপনারা কে কটা লোক দিতে পারবেন? প্রত্যেকে 10টা করে লোক দিতে পারবেন? হ্যাঁ আমি পারবো, আমি পারবো, চেষ্টা পুরো চেষ্টা করব। জীবনদা আমি তো 2 বছর। তারপরে আমাদের শর্মা কাকু পারবে। আমি বলছি সবার মধ্যে রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে লোক কেউ 10 জন 5 জন বা 20 জন এটা দেওয়াটা থেকে বিভিন্ন যে সংগঠন আছে এই সংগঠনকে একত্রিত করে একটা চলার পথ তৈরি করুন।
বসতো বাবা, এই তোরা একটু বসতো এই জায়গাটা।